জামাতের ক্যাডার ভিত্তিক দল, যেহেতু তাদের কর্মী সমর্থকরা এনসিপির যে কর্মী সমর্থক আছে তার চেয়েও বেশি আকারে ভোট দেবে, তাহলে এনসিপির যে অবস্থানটা কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। দর্শক, একটা ক্লিপ দেখাই, দেখেন। জামাতের ব্যাপারটা হলো, জামাত কিছু সিদ্ধান্ত একা নিয়ে ফেলছে, যেগুলি আসলে জোটের সবাই মাইনে করছে। যেমন এনসিপির ব্যাপারটা সবাইকে পরামর্শ ভিত্তিতে করা উচিত ছিল না। যেমন এনসিপির ব্যাপারটা সবাইকে পরামর্শ ভিত্তিতে করা উচিত ছিল না। এখানে জামাতের ব্যাপারটা হলো, জামাত কিছু দর্শক কি বুঝলেন? একা নিয়ে ফেলছে, যেগুলি আসলে জোটের সবাই মাইনে করছে। যেমন এনসিপির ব্যাপারটা সৈয়দ ফজলুল করিম, করা উচিত ছিল না, মানে ইসলামী আন্দোলনের অন্যতম নেতা। চরমনের দল হচ্ছে ইসলামী আন্দোলন। তো এনসিপির ব্যাপারটা তাদেরকে অন্তর্ভুক্ত করা, এই বিষয়টা ভালোভাবে নেয়নি ইসলামী আন্দোলন। আসন ভাগাভাগি তাদেরকে 30-40টা দেওয়া হবে। আবার আরেকটা আমি ক্লিপ দেখছি যে গণ অধিকার পরিষদ নূর রাশেদের, তারা সারা দেশে 300 আসনে প্রার্থী দেবে, তাদেরও বক্তব্য ছিল এবং এনসিপিরও বক্তব্য ছিল। সেখানে গণ অধিকার পরিষদ বিএনপিতে গেছে, সেখানে যে তারা 2টা আসন পেয়েছে। এর মধ্যে আসলে গণ অধিকার পরিষদ এখন দৃশ্যত একটা আসন, নুরুল হক নূরের। ওইদিকে মামুন হাসান, তিনি সাবমিট করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু মামুন হাসান কিন্তু রয়ে গেল, খেয়াল করেন। আর রাশেদ খান, আমি জানি না এখন তার অবস্থাটা কি, কিন্তু কাফনের কাপড় পরে মিছিল পর্যন্ত হয়েছে। সেখানকার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘোর বিরোধী। ফলে গণ অধিকার পরিষদের অবস্থা কিন্তু টালমাটাল। মানে বিএনপির দিকে একজন জয়েনই করলো সাধারণ সম্পাদক বিএনপিতে, আর একজন রয়ে গেল, কিন্তু ঝুঁকির মধ্যে থেকে গেল। এনসিপি ঢুকলো 30টা আসন না 40টা আসন এখনো বোঝা যাচ্ছে না, হয়তো 5 তারিখের আগ পর্যন্ত চলতে থাকবে এই দর কষাকষি। শেষে পাইলো, ধরেন 30টা আসনই পাইলো, কিন্তু সারা দেশে 300 আসনে তারা যদি প্রার্থী দিতে পারত, সেখানে মোট কত ভোট আসলো তার ভিত্তিতে কিন্তু তারা পিআরে পদ্ধতিতে উচ্চকক্ষে সেখানে যাওয়ার সুযোগটা ছিল। এখন তারা অন্যান্য সমস্ত আসন থেকে তাদের প্রত্যাহার করতে হবে, শুধু 30টা আসনে কনসেন্ট্রেট করতে হবে। এবং সেখানে জামাতের প্রার্থী না থাকায়, জামাতের ক্যাডার ভিত্তিক দল, যেহেতু তাদের কর্মী সমর্থকরা এনসিপির যে কর্মী সমর্থক আছে তার চেয়েও বেশি আকারে ভোট দেবে, তাহলে এনসিপির যে অবস্থানটা কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। গণ অধিকার পরিষদও বোঝা যাচ্ছে না। দুইটাই ছিল আমাদের তরুণদের দল, একটা হলো এনসিপি আর একটা হচ্ছে গণ অধিকার পরিষদ। কিন্তু দুর্ভাগ্য, 2টা দলের একটা দলও কিন্তু আর শেষ পর্যন্ত ওই অর্থে টিকতে পারলো না। তাদের জনসমর্থন কতটুকু এবং তাদের যে প্রাপ্ত ভোটের ভিত্তিতে তারা যে পার্লামেন্টের উচ্চকক্ষেও যাবে সেটাও কিন্তু হলো না। অর্থাৎ তারা নিজেরা যে সংস্কার, বারবার সংস্কার, বিচার, এই সমস্তের উপর গুরুত্ব দিচ্ছিল, তারা যেভাবে নির্বাচনে শেষ পর্যন্ত পার্টিসিপেট করলো, তাতে কিন্তু আর সেই সংস্কার, বিচারটা তো আলাদা, সংস্কার প্রশ্নে যে এই যে 8 মাস ধরে বসে থাকলো এবং কত যে আমরা যারা সংস্কার করবে না তাদের সঙ্গে থাকবো না, উন্মুক্ত, কিন্তু নিজেরাই তো সেই সংস্কারটা মানলো না। তাদেরকে প্রতীক দেওয়া হলো যে তাদের নিজেরা যাতে নির্বাচনটা করে, কিন্তু প্রতীক নিয়ে তারা অন্য দলের সাথে সমঝোতায় নির্বাচনটা করছে। ফলে আসলে কথার সাথে কাজের মিল থাকছে না, একটা হতাশা, যার কারণে তরুণদের যে নেতৃত্ব একটা বিতর্কের মধ্যে পড়লো। ক্ষমতায় যাওয়ার কারণে এনসিপির যারা এই যে মুখপাত্র হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, বিতর্কে জড়ালো, দুর্নীতির অভিযোগ উঠলো, তারপরে নিজেরা নির্বাচন করতে না পারার ব্যর্থতা, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেখান থেকে পদত্যাগ করেই এনসিপিতে আসবে এমন যে ধারণা, সেই ধারণাটাও প্রতিষ্ঠিত হলো না। মাহফুজ আলম বলল যে আমি এনসিপিতে যোগ দিচ্ছি না। তাহলে সেখানেও একটা ধাক্কা। সব মিলায় 1 বছর 1.5 বছরের মাথায় তরুণরা সেই বিপ্লবের উত্তরাধিকার হিসেবে
সামনে যেটা প্রেজেন্ট করলো সেটা কিন্তু আসলে হতাশার। তাহলে প্রশ্ন হচ্ছে যে সেই প্রতিষ্ঠিত রাজনীতি মানে শেষ ভরসা, তাহলে তরুণরা কি ব্যর্থ হলো? প্রশ্ন রাখলাম দর্শক, নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনার উত্তর প্রত্যাশা করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।